ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ-8 400 উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ। এই উড়োজাহাজের হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার হেপা ফিল্টার প্রযুক্তি মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ, যা সম্মানিত যাত্রীগণকে রাখবে অধিকতর সতেজ ও নিরাপদ। এছাড়াও এই উড়োজাহাজে রয়েছে পর্যাপ্ত লেগ স্পেস, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা, যে কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক। দক্ষিণ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্যের সাথে সমন্বিত যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে বিমানের ড্যাশ-8 400 অগ্রণী ভূমিকা পালন করবে। তদুপরি বিমানের মূল লক্ষ্য ঢাকাকে ব্যবসায়িক কেন্দ্র তৈরি করে ড্যাশ-8 400 এর মাধ্যমে যাত্রীগণকে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়া। বিমানবহর আধুনিকায়নের মাধ্যমে বিমানের যাত্রী সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজনের পর থেকে ক্রমান্বয়ে বিমান যাত্রী সেবার মান উন্নত করতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে বিমান 19টি গন্তব্যে যাত্রী সেবা পৌঁছে দিচ্ছে। অদূর ভবিষ্যতে গন্তব্যের তালিকায় যুক্ত হচ্ছে চেন্নাই, গুয়াংজু, জাপান, টরন্টো ও নিউ ইয়র্ক। বিমানবহরে নতুন উড়োজাহাজ ড্যাশ-8 400 যুক্তকরণে সার্বিক দিক নির্দেশনা ও আর্থিক সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আকাশে শান্তির নীড়। এবার 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কেন্দ্রীয় কারাগার ও একটি এলপিজি স্টেশনের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনের জন্য আমি অনুরোধ করছি। উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে চলছে বাংলাদেশ। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। বিজয়ের এই মাসে এবং মুজিব বর্ষে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত সোনার বাংলা বিনির্মাণে মুজিব বর্ষে সরকার নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ উদ্বোধন হতে চলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় নবনির্মিত স্থাপনাসমূহ। প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ আমরা করব এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, যা এখন প্রায় শেষ পর্যায়ে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ছিল 204টি, যা বর্তমানে 456টি। জনসেবায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আজ যে 20টি ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন, সেগুলো হল রানীনগর, রাজনগর, মোহনপুর, নাচল, আটঘরিয়া, নবীনগর, জাজিরা, করিমগঞ্জ, শাহজাহানপুর, আদমদীঘি, খেতলাল, আশাশুনি, কলারোয়া, বারহাট্টা, হিজলা, হরিরামপুর, ইন্দুরকানী, সন্দ্বীপ, সাঁথিয়া এবং বিশম্ভরপুর ফায়ার স্টেশন। এই প্রকল্পে মোট ব্যয়ের পরিমাণ প্রায় 146 কোটি টাকা। 1972 সালে জাতির পিতার স্বপ্নে লালিত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং বিদেশ পরিভ্রমণের জন্য হাতে লেখা পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের যাত্রা শুরু হয়েছিল। সেই হাতে লেখা পাসপোর্টের যুগ থেকে আমরা এমআরপি হয়ে সর্বশেষ মুজিব বর্ষে ই পাসপোর্টের যুগে প্রবেশ করেছি। ইতোমধ্যে মোট 1,40,000 ই পাসপোর্ট ইস্যু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2021 সালের মধ্যেই 64 জেলায় পাসপোর্টের নিজস্ব ভবন স্থাপিত হবে, যা এই সরকারের একটি যুগান্তকারী অর্জন।
আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নেত্রকোনা, সুনামগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বাগেরহাট অফিস ভবন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। এই প্রকল্পের মোট ব্যয় প্রায় 110 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী কারাগারকে বন্দিশালা নয়, সংশোধনাগার হিসেবে দেখতে চেয়েছেন। নতুন নতুন কারাগার নির্মাণ ও কারা অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম গ্রহণের মধ্য দিয়ে তা বাস্তবায়ন শুরু হয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। 11 একর জমির ওপর 44 কোটি টাকা ব্যয়ে নির্মিত মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণ ক্ষমতা 300 জন। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় 11 কোটি টাকা ব্যয়ে কারাগারের জন্য সর্বপ্রথম জ্বালানি সাশ্রয়ী একটি এলপিজি স্টেশন স্থাপন করা হয়েছে। ফলে কেরানীগঞ্জে নির্মিত দুটি কারাগারের বন্দীদের এবং কেরানীগঞ্জ কারা ক্যাম্পাসে বসবাসকারী কর্মকর্তা ও কর্মচারীদের রান্নার কাজে পরিবেশ বান্ধব এলপিজি গ্যাস ব্যবহার করা হবে। এতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পরিবেশের উন্নয়ন হবে এবং জ্বালানি খাতে বছরে প্রায় 60 লক্ষ টাকা ব্যয় সাশ্রয় হবে। কারাগারের ইতিহাসের সাথে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3053 দিনের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ কারাগারের অভ্যন্তরে প্রায় 608 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা স্মৃতি জাদুঘর। মাননীয় প্রধানমন্ত্রী সুরক্ষা সেবা বিভাগের অধীন অধিদপ্তরের নবনির্মিত স্থাপনাসমূহ উদ্বোধনের সময় দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে মুজিব বর্ষে জাতির পিতার প্রতি আমাদের গর্বিত উচ্চারণ। শিওরে তুমি হিমালয় সম, সকল প্রেরণার উৎস মম। তুমি জাতির পিতা, তুমি চিরঞ্জীব, বাঙালির বাতিঘর তুমি শেখ মুজিব। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে সবিনয়ে অনুরোধ করছি তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন -8 উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জননেত্রীর এই উপস্থিতি আমাদের করেছে অনুপ্রাণিত ও আনন্দিত। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের ক্ষণজন্মা পুরুষ, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি জাতির পিতার সকল কাজের অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল সহ 1975 সনের 15ই আগস্ট যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সেই 30 লক্ষ শহীদ যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোন যাদের সংগ্রামের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সম্মানিত অতিথিবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এই প্রতিষ্ঠানের নামকরণও করেছিলেন তিনি। আমাদের মহান নেতার লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি গর্বিত দেশ এবং জাতি হিসাবে প্রতিষ্ঠা করা। বর্তমানে জাতির পিতার হাতে গড়া রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। জননেত্রীর ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিমান বহরে যুক্ত হয়েছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ। তার নির্দেশনায় বিমান বহরে সর্বাধুনিক প্রযুক্তির 6টি ড্রিমলাইনার সহ মোট 12টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হয়েছে ইতিমধ্যেই।
আজ যুক্ত হতে যাচ্ছে কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হেভিল্যান্ড নির্মিত 74 আসন বিশিষ্ট নতুন 3টি -8 উড়োজাহাজের প্রথম উড়োজাহাজ ধ্রুবতারা। প্রিয় সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সমৃদ্ধির জন্য করণীয় সকল কাজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্পাদন করব। যাত্রীদের সেবার মান নিশ্চিত করার জন্য বিমানের প্রতিটি বিভাগ কাজ করছে। যাত্রী সেবার মান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। আমাদের মনে রাখতে হবে, যাত্রী সেবার মান ও নিরাপদ ভ্রমণের সাথে বিমানের ভাবমূর্তি যেমন জড়িত, তেমনি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর সাথে দেশের ভাবমূর্তিও জড়িত। আমি আশা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কর্মরত প্রত্যেকটি কর্মচারী জাতির পিতার আদর্শকে অন্তরে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এভিয়েশন খাত, বিমান ও পর্যটন আপনার স্নেহের পরশে ধন্য। আপনার আগ্রহ, ঐকান্তিক ইচ্ছা ও দূরদর্শী নেতৃত্বের স্পর্শে দ্রুত এই 3টি খাতের চিত্র বদলে যাচ্ছে। জনগণের নেতা হিসেবে আপনি জনসাধারণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই খাত সমূহের সকল কাজে আপনার স্নেহমাখা মমতা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের আশা, এভিয়েশন, বিমান এবং পর্যটন সবসময় আপনার এই মমতার পরশে সিক্ত হবে। আমাদের বিশ্বাস, আপনার বহুমাত্রিক নেতৃত্বে আমাদের উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাব দীপ্ত শপথে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাকে বুকে ধারণ করে তার ডানা বিস্তৃত করবে দিগন্ত থেকে দিগন্তে। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমাদের সুরক্ষা সেবার জন্য একটা অনন্য দিন। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করেছেন। তিনি 20টি ফায়ার স্টেশন, 6টি পাসপোর্ট আঞ্চলিক অফিস এবং মহিলা কেন্দ্রীয় কারাগার, যে কারাগারটি তিনি পূর্বেই উদ্বোধন করেছিলেন, সেইখানে আজকে মহিলা কারাগার নতুন করে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন। এবং কারাগারে এই প্রথমবারের মতো আমরা এলপিজি গ্যাসের মাধ্যমে কারাগারের আমরা সংযুক্ত করেছি। আগে লাকড়ি দিয়ে পাক হতো, শুধু পরিবেশ হতো না, আমাদের লাকড়িরও একটা বিরাট সমস্যা হতো। সেই জায়গায় আমরা আজকে এলপিজি গ্যাসের স্টেশন উদ্বোধন করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই। আজকের এই শুভক্ষণে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন বলে। ওই প্রান্তে রয়েছেন মুখ্য সচিব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমাদের এই প্রান্তে আমাদের উপস্থিত আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম টুকু এবং মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন। সুরক্ষা সেবা বিভাগের সম্মানিত সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা এখানে উপস্থিত আছেন। বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি সেই 15ই আগস্ট কাল রাতে বঙ্গমাতা সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ
যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2008-এ ঘোষণা দিয়েছিলেন আপনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন। আপনি তারপরে কিন্তু আপনি থেমে থাকেন নাই, আমাদেরকে সেই জায়গাটিতে নিয়ে গিয়েছেন। আজকে আপনার সেই স্বপ্ন যথাযথভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে আমাদের এই পাসপোর্টের মাধ্যমে। আমরা মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার আমি বলবো 22শে জানুয়ারি 2020 দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট আমরা আপনি উদ্বোধন করেছেন স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্পের মাধ্যমে। আমরা আজকে আপনারই নির্দেশনায় আমরা 2009 থেকে আমরা শুরু করেছিলাম এমআরপি। আজকে আমরা এই পর্যন্ত 3,04,00,000-এরও বেশি এমআরপি ইস্যু করেছি মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমরা আপনি যে ই পাসপোর্ট উদ্বোধন করেছিলেন সেই 22শে জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা 1,40,000-এরও বেশি আমরা ই পাসপোর্ট জনগণের হাতে পৌঁছে দিয়েছি এবং প্রিন্ট করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে 15,27,000 মেশিন রিডেবল ভিসা ইস্যু করেছি মাননীয় প্রধানমন্ত্রী। ই পাসপোর্ট এমআরপি এখন দুইটাই চালু রয়েছে। আপনার নির্দেশনা অনুযায়ী আমরা ই ভিসাও প্রবর্তন করার প্রক্রিয়াতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। ই পাসপোর্ট প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিক মানে আরো কয়েক ধাপ উন্নত হয়েছে। আন্তর্জাতিক পরিসরে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এগুলি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রজ্ঞা, আপনার বিচক্ষণতা ও আপনার দূরদর্শী সময় উপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী। উন্নত সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতির অংশ হিসাবে সরকার ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের সকল কার্যক্রম ডিজিটাল কার্যক্রমে রূপান্তরিত করেছেন। পর্যায়ক্রমে দেশের 64 জেলাতেই পাসপোর্টের নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম সম্পন্ন হবে। দেশের অভ্যন্তরে 64টি জেলায় 72টি পাসপোর্ট অফিস, 27টি ইমিগ্রেশন চেকপোস্ট, বিদেশে অবস্থিত 80টি বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর মাধ্যমে পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দিক নির্দেশনা দিয়েছিলেন প্রত্যেকটা উপজেলায় একটি করে ফায়ার স্টেশন করার জন্য। বর্তমান সরকার আপনার দিক নির্দেশনা অনুযায়ী ফায়ার স্টেশনের সংখ্যা 204টার থেকে বৃদ্ধি করে 436টি উন্নীত করেছেন। আজ চালু হওয়া 20টি ফায়ার স্টেশন সহ মোট সংখ্যা দাঁড়াবে 456টি মাননীয় প্রধানমন্ত্রী। 2021 সাল নাগাদ আরো 111টি ফায়ার স্টেশন নতুন করে চালু হবে। নতুন স্টেশনের পাশাপাশি জনবল সংখ্যা 6,175 জন থেকে আমরা 13,100 জনে উন্নতি করেছি আপনার নির্দেশনা অনুযায়ী। আধুনিক যন্ত্রপাতি সংযোজনের সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়েছে। এদের সক্ষমতা দক্ষতা বৃদ্ধি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। ফলে ফায়ার সার্ভিস এখন এই মুহূর্তে 20 তলা পর্যন্ত অগ্নি নির্বাপনে সক্ষম। আমরা খুব শীঘ্রই 22 তলা ভবন পর্যন্ত অগ্নি নির্বাপন করার জন্য আমরা যন্ত্রপাতি সংগ্রহ করছি আপনার নির্দেশনায়। আপনি শুধু ফায়ার সার্ভিস স্টেশন বাড়িয়ে যান নাই, এখানে যারা আহত হচ্ছেন তাদেরকে আপনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই আমরা স্মরণ করছি এফআর টাওয়ারের সেই সোহেল রানা যে পরে যে আহত হয়েছিল, সিরিয়াস আহত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাকে সিঙ্গাপুর পাঠিয়ে 54 লক্ষ টাকা খরচে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে আনার প্রচেষ্টা নিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, জঙ্গি দমনেও তারা কাজ করে। আমরা সেই রাজশাহীর ঘটনাটা একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেখানে এক ফায়ারম্যান
শাহাদাত বরণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, 228 বছরের পুরাতন নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে 2016 সালে বন্দীদের নতুন স্থাপিত কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। তখন মহিলা কারাগার নির্মাণ কাজ সমাপ্ত না হয় সেটি উদ্বোধন আপনি করতে পারেননি। আপনার নির্দেশনা অনুযায়ী আমরা খুব দ্রুততার সঙ্গে সেই মহিলা কারাগারটি আমরা তৈরি করেছি এবং আজকে আপনি সেইটি উদ্বোধন করে আমাদেরকে সবাইকে ধন্য করবেন মাননীয় প্রধানমন্ত্রী। 42,150 জন ধারণ ক্ষমতার কারাগারগুলিতে কম বেশি এখন 81,000 বন্দী অবস্থান করে। এর মধ্যে প্রায় শতকরা 4% 3.91 অ্যাকচুয়ালি মহিলা বন্দী রয়েছেন। 23শে ডিসেম্বর 2020-এর সমীক্ষা অনুযায়ী মহিলা বন্দীদের সব ধরনের সুযোগ সুবিধা নিরাপত্তা প্রদানের জন্য আপনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, কারাগার বর্তমান আপনার নির্দেশনা অনুযায়ী সংশোধনাগার আমরা এই স্লোগান নিয়ে কাজ করছি। কারাবন্দীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের উৎপাদিত পণ্যের নিজেদের মধ্যে শতকরা 50% তারা কারাবন্দী জীবন যখন শেষ করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই অংশীদারি ভিত্তিতে তারা কাজ করছেন। স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, সেটাও আপনার নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী। এই সুযোগটা আমরা সবগুলি কারাগারেই সম্প্রসারিত করতে যাচ্ছি। বন্দীদের ডাটাবেস অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। আপনার নির্দেশনায় কোভিড পরিস্থিতি বিবেচনায় আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিজ্ঞ আদালতের সাথে বন্দির ভিডিও কনফারেন্স করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কারাবন্দীরা সেই সুফলটি পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে আমি পূর্বেই বলেছি, এই প্রথমবারের মতো এলপিজি স্টেশনের মাধ্যমে একটি ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠানটি। আমরা বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত 3053 দিন আমাদের এই কারাগারে বঙ্গবন্ধু ছিলেন, আমরা সেটি এদেশের জনগণ কোনোদিন সেটা ভুলবে না। সেটাকে স্মরণ রাখার জন্য ইতিমধ্যেই আমরা কারাগার বঙ্গবন্ধু মিউজিয়াম করে আপনার নির্দেশনা আমরা করতে যাচ্ছি। আবারও আমরা আপনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, আমরা সেগুলো আপনার নির্দেশনায় একের পর এক সফল করে যাচ্ছি। বঙ্গবন্ধুর উপহার দেওয়া তারই যোগ্য কন্যার হাত ধরে বিশ্বে উন্নীত সমৃদ্ধ দেশ হিসাবে আমরা শুধু আত্মপ্রকাশ করছি না, আমরা মর্যাদার বাংলাদেশ আজকে মর্যাদায় অবতীর্ণ হয়েছেন। আজকে আর বটমলেস বাস্কেট নয়, আজকে সমৃদ্ধ বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এবার মাননীয় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য শেষে নতুন ক্রয়কৃত -8Q400 উড়োজাহাজ এবং 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কেন্দ্রীয় কারাগার ও একটি এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন করবেন। শুধু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সমবেত সুধীমণ্ডলী, ডিসেম্বর এ মাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প নিয়ে এখানে উপস্থিত হয়েছি। করোনার সময় নিজের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না, তাই ভার্চুয়াল অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে এই উদ্বোধন অনুষ্ঠান বা এই কার্যক্রম আমাদের পরিচালনা করতে হচ্ছে। আমি বিজয়ের মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন পেয়েছি, একটি দেশ পেয়েছি।
জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার জীবনটাকে উৎসর্গ করেছেন। দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন আমরা করেছি তার নেতৃত্বে। তার প্রতি শ্রদ্ধেয় নাই, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব তিনি হাতে নিয়েছিলেন এবং তারই নির্দেশে যারা প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেছিলেন, সেখানে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিত্ব নিয়েই সেই সরকার গঠন করা হয়। যেহেতু জাতিপিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনী সেই অপরাধীরাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাই উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পরপরই একটা বিজয়ী জাতি, এই 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। আমাদের বিজয়ের সাথে আমাদের সাথী ছিল আমাদের মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী, যারা একই সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যে আজকের দিনে আমি সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে নিজের উন্নয়নের পথে যাত্রা শুরু করলেন জাতির পিতা, তখনই 15 আগস্টের ঘটনা ঘটল। নির্মমভাবে জাতির পিতাকে হত্যা করা হলো এবং আমার পরিবারের সব সদস্য, আমি আর আমার 2 বোন ছাড়া। 21 বছর দেশ চলেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দ্বারা, যেখানে বাংলাদেশের প্রকৃত কোনো উন্নতি হতে পারেনি। যারা ক্ষমতা দখল করেছিল সংবিধান লঙ্ঘন করে, যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, কাজে তাদের এই ক্ষমতা ধরে রাখাটাই তাদের লক্ষ্য ছিল। দেশের উন্নয়ন বা মানুষের কল্যাণ সাধন তাদের কোনো চিন্তা ছিল না, যেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ে। কিন্তু আমরা জানি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পদক্ষেপ নিয়েছিলেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠানকে গড়ে তোলার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। শুধু সেইটুকু অনুসরণ করে যদি চলতো তাহলে দেশ অনেক দূর এগোতে পারত। আমাদের দুর্ভাগ্য যে সেটা হয়নি। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসে, আসার পরই এদেশের উন্নয়নের যাত্রা শুরু। প্রথমবার 5 বছর আমরা ক্ষমতায় ছিলাম। আমাদের কতগুলি লক্ষ্য স্থির করা ছিল। আমাদের প্রথমেই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা মানুষের দূরগ্রহে পৌঁছে দেওয়া, অবকাঠামো উন্নয়ন করা, শিক্ষার বিস্তার ঘটানো, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, প্রতিটি ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া, একটা ঠিকানা দিয়ে দেওয়া মানুষকে। এরপর আমরা 7 বছর ক্ষমতা আসতে পারিনি। 2008-এ আমরা আবার ক্ষমতা আসি, নির্বাচনে জয়ী হয়ে 2009 সালে সরকার গঠন করি। তারপর থেকে আমাদের প্রচেষ্টা যে বাংলাদেশ শুধু দেশের আভ্যন্তরে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও যোগাযোগটা আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে উন্নত করতে পারি দেশকে। বা একটা এয়ারলাইন্স বাংলাদেশের জন্য একটা বার্তা নিয়ে যায়। যখন কোনো দেশে আমাদের প্লেন নামে, সেটা যে বাংলাদেশ সেই হিসেবেই চিহ্নিত হয়। এবং স্বাধীনতার পরপর আমাদের এই বিমান বাংলাদেশের নামকরণটা জাতিপিতা যেমন করেছিলেন, পাশাপাশি এর লোগো থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন আমাদের স্বনামধন্য আমাদের যারা আর্টিস্ট ছিলেন তাদেরকে নিয়ে। তাই সে বাংলাদেশ আমরা সারা বিশ্বে একটা যোগাযোগ করব, কারণ যে কোনো উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য এটা একান্তভাবে দরকার। কিন্তু সত্য কথা বলতে কি, যখন আমি সরকার গঠন করেছি বা আমি নিজেও যখন সরকার বাইরে ছিলাম, কোথাও গেলে পরে নিজের দেশের প্লেনে চড়তেই পছন্দ করতাম। কেমন এমন একটা দুরবস্থা ছিল তখন, এন্টারটেনমেন্টের কিচ্ছু ছিল না। তারপরেও কিন্তু আমাদের বাঙালিরা, বিশেষ করে প্রবাসী যারা, তারা কিন্তু নিজের দেশের জাহাজে চড়তেই পছন্দ করত। কিন্তু সেইভাবে আমাদের
মানে বিমানের খুবই দুরবস্থা ছিল। যা হোক, আমরা সরকার আসার পর থেকে এ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলি বিমান ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। যেটা আমরা নেই সেটা সবথেকে আধুনিক এবং উন্নত মানের। আর সেই সাথে আজকে যে বিমানটা আমরা নিতে যাচ্ছি, মানে উদ্বোধন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যেমন আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি আমাদের এই বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো, যেটা আমাদের হয় না। কারণ আমরা এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি এবং আজকে আমরা যে উড়োজাহাজ -8-400 আমরা উদ্বোধন করছি। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা বিমানেরই আমি নতুন নতুন নাম দিয়েছি এবং নামগুলো আমাদের বাংলাদেশের প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সেই কর্মপরিকল্পনা নিয়েছি এবং নাম দিয়েছি। ইতিমধ্যে আমরা যেমন পালকি, অরুণালো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশ বীণা, হংস বলাকা, গাংচিল, রাজহংস, অচিন পাখি, সোনার তরী সেই নাম দিয়েছি। আর আজকে যেটা আমরা করতে যাচ্ছি ওর নাম ধ্রুবতারা। ধ্রুবতারা আমাদের দিক নির্দেশনা দেয়। আর এটা আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। আর সেই সাথে 2020 জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। কাজে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধ্রুবতারা নামটি আমি পছন্দ করে দিয়েছি। আমাকে সহযোগিতা করেছে আমার ছোট বোন রেহানা, সেও অনেক নামগুলি পছন্দ করাতে সে আমাকে সাহায্য করেছে। তার মনে করে, কিন্তু দুর্ভাগ্য আমাদের একটাই, যে আমরা যখন এতগুলি বিমান কিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ করব বা দেশের অভ্যন্তরে যোগাযোগ করব, আমি প্রথমবার সরকার এসে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর করি। আমরা সিলেট এবং চট্টগ্রাম আর ঢাকাটাকে আরও উন্নত করি। কারণ ঢাকা, আপনারা যদি 96 সালের আগের বিমানবন্দরের একটু ছবি দেখেন বা তখন যারা যাতায়াত করছেন যদি একটু স্মরণ করেন, তখন দেখবেন কী অবস্থা ছিল। আমরা আমূল পরিবর্তন করে দিই। আমাদের কোনো বোর্ডিং ব্রিজ বা কিছুই ছিল না, সব কিছু কিন্তু আওয়ামী লীগ সরকারের করা। আর এখন আমরা সেটাকে আরও উন্নত করে দিচ্ছি। আমাদের 3rd টার্মিনালও নির্মাণ হচ্ছে। তাছাড়া কক্সবাজার এয়ারপোর্টটাকে আমরা আন্তর্জাতিক মানে এয়ারপোর্ট হিসেবে উন্নত করে দিচ্ছি। সৈয়দপুর আমরা উন্নত করছি, সিলেটকে আরও উন্নত করে দিচ্ছি। তাছাড়া রাজশাহী এবং অন্যান্য আমাদের আরও কয়েকটি এয়ারপোর্টের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ বরিশাল বা খানজানালি এয়ারপোর্ট, এগুলিও আমরা আস্তে আস্তে করবো, সেটাও আমাদের লক্ষ্য আছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন করা। আর সেই সাথে আমরা মনে করি আমাদের আশেপাশের সমস্ত দেশের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। তো সেই লক্ষ্য নিয়ে আমি মনে করি যে বিমানের এই সংযোগগুলি ভবিষ্যতে কাজে লাগবে। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে করেছিলাম, এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, আসলে এই করোনা ভাইরাস এসে আমাদের জন্য সব কিছু উলটপালট করে দিয়ে গেল। আমরা এত চমৎকার এয়ারলাইন্স কিনলাম, কিন্তু করোনা ভাইরাস কোভিড-19 তার ফলে আজকে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে। শুধু এটা বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী এই সমস্যাটা হচ্ছে। এখানেই সব থেকে দুঃখ লাগে আমাদের, জানি না এখান থেকে আমরা কিভাবে মানে কবে মুক্তি আসবে। এটা সারা বিশ্ব এই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে। তারপরও আমি ধন্যবাদ জানাই যে এই অবস্থার মধ্যেও আমাদের এই ধ্রুবতারাকে দেশে নিয়ে আসা এবং একটা অনুষ্ঠানের আয়োজন করা, এটা আমি মনে করি অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ আপনারা নিয়েছেন। সেজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে অন্তত আয়োজনটা করতে পেরেছেন। আমরা উদ্বোধন করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। আমরা একটা শেষ করে তারপর আরেকটা ধরবো, বিমানটা আগে করে ফেলবো।
একসঙ্গে এটা কি বিমানের জন্য খুশি হবে? কি করবে, সেট করা কেমন আছে? আমরা বিমানটা আগে করে দিই। আমি একটু বিমানটা একটা স্পেশাল করতে চাচ্ছি, সেই জন্য আমি এখন বিমানের যে আমরা নতুন জাহাজ নিয়ে এসেছি -8-400 উড়োজাহাজ ধ্রুবতারা, এই ধ্রুবতারার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। খুব দুঃখ লাগছে যখন যেতে পারছি না, দেখতে পাচ্ছি না, সরকারের সঙ্গে একটু ছবিও দিতে পারছি না। আমি বিমান, এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং আশা করি করোনা ভাইরাসের এই সমস্যা দূর হবে আর একদিন আবার আমরা সকলে এক হয়ে মিলিত হতে পারবো। আর এই বিমানটার ফলে আমরা আরও দুটো বিমান আসবে, -8 আরও দুটো আমাদের আসার কথা, তো এটা ফেব্রুয়ারি মাসে এখানে চলে আসবে। এগুলি আসলে পরে তখন আরও আমরা কাজ করতে পারবো। আমি এখন একটু আমাদের হোম মিনিস্ট্রিতে যাই, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। কাজে সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সেই জন্য আমরা কারাগারগুলির উন্নতিও করে যাচ্ছি। নতুন কারাগার নির্মাণ করা হয়েছে কেরানীগঞ্জে, আর সেখানে সেটা আমরা উদ্বোধন করেছি। কিন্তু আমাদের মহিলা কারাগার কাশিমপুরে সব মহিলাদের নিয়ে যাওয়া হয়েছিল, তো এখন আজকে আমরা সেখানে মহিলা কারাগার নির্মাণ করেছি, সেটা মেয়েদের থাকার জন্য। এবং আপনারা যদি দেখেন এই কারাগারটা যথেষ্ট উন্নত মানের করা হয়েছে, যেখানে এবং শুধু তাই না, আমরা কারাগারে কতগুলি পরিবর্তন এনেছি। আমাদের কারারক্ষীদের কোনো পোশাক ছিল না, কোনো ট্রেনিং ছিল না, তাদের নিরাপত্তারও কোনো ব্যবস্থা ছিল না, এমনকি তাদের থাকারও ভালো ব্যবস্থা ছিল না। যা নতুন কারাগারে সেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। আর কারাগারে যারা গ্রেপ্তার হয়ে যায়, স্বাভাবিক, কেউ গ্রেপ্তার হলে তাদের পরিবারগুলি কষ্ট পায়, তারা অপরাধ করে, অপরাধী, কিন্তু তারপরেও তাদের পরিবারগুলি তো কষ্ট পায়। আর তারাও, আমরা এতগুলি লোক বেকার বসে থাকবে কেন? সেই জন্য সেখানে আমরা তাদেরকে ট্রেনিং করানো এবং তাদের কিছু পণ্য উৎপাদন করা, আর সেই সাথে সাথে উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাজারজাত করার ফলে যে টাকাটা আসবে, খরচ, একটা তো খরচও হয়, সে খরচটা রেখে তার 50% যে যারা যেটা উৎপাদন করবে তার সেই পণ্যের মূল্য হিসেবে সে 50% যে কাজ করবে সে পাবে। সেটা সে নিজে জমাও করতে পারবে, অথবা তার কিছু অংশ তার পরিবারকেও পাঠাতে পারবে। আমাদের উদ্দেশ্যটা হলো যে এটা শুধু কারাগারে অপরাধীদের বন্দি করে রাখা নয়, সঙ্গে সঙ্গে তাদের মন মানসিকতাগুলি পরিবর্তন করা, তাদের কিছু ট্রেনিং দেওয়া, তাদের কিছু শিক্ষা দেওয়া, এবং যাতে ভবিষ্যতে আবার বের হয়ে একই অপরাধে আবার যেন জড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারাগারে এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। নাজিমউদ্দিন রোডে যে কারাগারটি ছিল সেটা আমরা সেখান থেকে সরিয়ে নিয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থাপন করা হয়েছে, আর প্রত্যেক জেলা কারাগারগুলিকেও আমরা উন্নত করে দিচ্ছি। তো আমাদের আর সেই সাথে আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, এবং আর এখন এই করোনার সময় কোর্ট চালানো মুশকিল, আমরা এই জন্য ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছি। এবং কেরানীগঞ্জের যে কারাগারটা, সেখানে ইতিমধ্যে কোর্ট রুম তৈরি করা হয়েছে। এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও
আমরা এরকম কোর্ট রুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় সেইভাবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, যেমন আমি এখন প্রত্যেকটা উদ্বোধন করছি ঠিক মামলাও এইভাবে পরিচালিত হবে, সেইভাবেই আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে নেওয়া, প্রত্যেকটা আইন সব কিছুই ডিজিটালাইজ করে ফেলা হচ্ছে। যে কোনো মামলার কজ লিস্ট যেটা থাকবে সেটাও অনলাইনে জানা যাবে। তাছাড়া প্রত্যেকটা আইনগুলি জানা যাবে, সেগুলি ধীরে ধীরে সবই আমরা করে দিচ্ছি। অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্ত কার্যক্রমগুলি যেন আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। মামলার রায় যেটা বের হয়, ইংরেজিতে বের হয়, সেটাকে বাংলা করে ছাপানোর ব্যবস্থা করা হচ্ছে। অনেক সময় আমাদের দেশের মানুষ হয়তো জানতে পারে না, বুঝতে পারে না সত্যিকার কি সাজাটা পেলো, বা তাদেরকে তাদের আইনজীবী যেটা বোঝালো সেটাই বুঝতে হয়। তো সেই জন্য সেটা বাংলায়ও করা হচ্ছে। তো এভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং প্রত্যেকটা কারাগারকে আমরা ওভাবে উন্নত করে দিচ্ছি। কারণ অপরাধী হলেও মানুষের জীবন যাতে ভালোভাবে চলে সেদিকে আমরা বিশেষ দৃষ্টি নিচ্ছি। কারণ আপনারা জানেন যে শুধু মানে অপরাধ করলেই যে জেলে যায় তা না, এর মধ্যে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1948 সালে যখন রাষ্ট্রভাষা বাংলা, আমাদের বাংলায় কথা বলার, মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন থেকে তিনি যে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের কারণে তখন থেকেই যে তিনি কারাগারে যেতে শুরু করলেন। তারপরে তার জীবনের মানে আমি বলবো মূল সময়টাই কারাগারেই তাকে কাটাতে হয়েছে অত্যন্ত মানবেতরভাবে। কাজে আমরা সেই কারাগারের সাথে আমাদের সবসময় একটা সম্পর্ক, ছোটোবেলা থেকেই আমরা কারাগারে যাই এবং সেখানকার ভালো মন্দ অনেক কিছু জানারও সুযোগ হয়। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাগুলি নিয়েছি যে কারাগারগুলিতে যারা যাবে, রাজবন্দী বাদে যারা কোনো অপরাধ করে যায় তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তারা যাতে যথেষ্ট মানুষ হয় সেভাবে আমরা ছেড়ে দেবো। জাতির পিতার কারাগারের রোজনামচা বইটা এবং অশব্দ আত্মজীবনী, এই বইগুলি যদি আপনারা পড়েন তাহলে কারাগার সম্পর্কে অনেক জানতে পারবেন। বিশেষ করে কারাগারের রোজনামচায় খুব চমৎকারভাবে লেখা আছে কারাগার সম্পর্কে বিস্তারিত। তো যাক, আমি এই কারাগারের আমাদের মহিলা কারাগার, সেটা আমি কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করব এবং কারাগারে রান্নাবান্নার জন্য কাঠ পোড়ানো হয়। আমরা যেহেতু আমরা পরিবেশ রক্ষার ব্যবস্থা নিয়েছি, সেই জন্য আর এই কাঠ পুড়িয়ে যেন রান্না না হয় তার জন্য ওখানে আলাদাভাবে এলপিজি স্টেশন করে দেওয়া হয়েছে। সেখান থেকে লাইনে ওখানে একটা স্টোরেজ ব্যবস্থা আছে, ওই স্টোরেজে পাইপলাইনে কারাগারের যে সমস্ত চৌকিতে রান্না হবে প্রত্যেক চৌকিতে গ্যাস লাইন দিয়ে দেওয়া হবে এবং সেখানেই তাদের রান্নাবান্না হবে। সেটা রান্নার জন্য সুবিধা হবে, আর এই আমাদের কাঠ পোড়ানোটাও বন্ধ হবে আমাদের পরিবেশ রক্ষার জন্য। কারণ জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, তার থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এই যে আমরা সেই জন্য এখানে এলপিজি গ্যাস লাইন করে দেওয়া হচ্ছে, গ্যাস স্টোরেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কাজী কারাগার, মহিলা কারাগার এবং এই এলপিজি গ্যাস স্টেশন সেটাও আমি উদ্বোধন করছি এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিস স্টেশন, এগুলো আমি একসাথে করছি কারণ এটা একটা মিনিস্ট্রির অধীনে। আপনারা জানেন যে এই আগুন লাগার ফলে আমাদের দেশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমাদের সমস্ত উপজেলা বা এলাকায় কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন ছিল না, খুব অল্প সীমিত সংখ্যক ছিল, সেটাও জেলা ভিত্তিতে কিছু কিছু জায়গায়। কিন্তু আমরা দেখেছি যে প্রায় বাজার পুড়ে যেত বা কোনো ঘরবাড়ি পুড়তো বা কেউ আগুনে পুড়ে গেল, তাদের চিকিৎসার ব্যবস্থা কোনো কিছুই ছিল না। ইতিমধ্যে আমরা বার্ন ইনস্টিটিউট তৈরি করেছি, আমরা বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজে করে দিয়েছি এবং প্রায় ডিভিশনগুলিতে এবং জেলাগুলিতেও আমরা করে দিচ্ছি। সেই সাথে প্রত্যেকটা উপজেলায় একটা করে ফায়ার স্টেশন এবং সিভিল সার্ভিসের একটা স্টেশন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 456টা করা হয়ে গেছে, আজকে আমরা 20টা চালু করব। সেটা হলো আমরা যেটা এখানে করছি সেটা এটা হচ্ছে রানীনগর, নওগাঁ জেলার রানীনগর,
মোহনপুর রাজশাহী, আটঘরিয়া পাবনা, জাজিরা শরীয়তপুর, শাহজাহানপুর বগুড়া, খেতলাল জয়পুরহাট, কলারোয়া সাতক্ষীরা, হিজলা বরিশাল, ইন্দুরকানী পিরোজপুর, সাথিয়া পাবনা, রাজনগর মৌলভীবাজার, নাচল চাঁপাইনবাবগঞ্জ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, করিমগঞ্জ কিশোরগঞ্জ, আদমদিঘি বগুড়া, আশাশুনি সাতক্ষীরা, বারহাট্টা নেত্রকোনা, হরিরামপুর মানিকগঞ্জ এবং সন্দ্বীপ চট্টগ্রাম। এই 19টি ফায়ার স্টেশন নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আরও কয়েকটির কাজ এখনও চলছে, সেগুলি এখনও সম্পন্ন হয়নি। প্রায় চলমান স্টেশন আরও 67টি, আর চালু করা হবে আরও 19টি। তা আমি মনে করি যেগুলি হয়ে গেছে সেগুলি খুব দ্রুত সেখানে লোকবল দিয়ে চালু করার ব্যবস্থা করতে হবে, কারণ এই লোকগুলিকে ট্রেনিং দিতে হবে। আর তাছাড়া অগ্নি নির্বাপনের জন্য যা যা আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন ইতিমধ্যে আমরা ধীরে ধীরে সেগুলি ক্রয় করছি। আমাদের সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে এই ঢাকা শহরে আমি দেখি 20 তলা 30 তলা বিল্ডিং বানাবার পারমিশন দেওয়া হয়ে যায়, আমরা আরও উঁচু দালান কোঠা করার উদ্যোগ নিই, কিন্তু এর নিরাপত্তা কিভাবে হবে, এর মানে অগ্নি নির্বাপনের কি ব্যবস্থা হবে সেগুলিতে, বা উদ্ধার কাজ কিভাবে হবে, অথবা ভূমিকম্প হলে সেই উদ্ধার কাজ কিভাবে হবে, এ ব্যাপারে তেমন কোনো আয়োজনই ছিল না। আমরা সরকার আসার পর থেকে একে একে সেটা ব্যবস্থা নিচ্ছি, এবং জাতির পিতা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে ভলান্টিয়ার ট্রেনিং তিনি শুরু করেছিলেন সেটা যেমন নেওয়া হয়েছে, সেই সাথে সাথে এই ভূমিকম্প হলে তার ট্রেনিংয়ের ব্যবস্থা সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি, এবং আমরা ভলান্টিয়ারদের বিশেষ ট্রেনিং দিচ্ছি। আর উদ্ধার কাজের জন্য যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি দরকার সেগুলিও আমরা সংগ্রহ করছি, এবং এটা আমাদের অব্যাহত থাকবে। এটা এমন না যে একদিন কিনে ফেলাম তাহলে হয়ে গেল, সেটা না, সেটা প্রয়োজন আছে। যে আমি মনে করি আর বাকি আমাদের যে কয়টা এখন 457টা সম্পন্ন হলো, তো বাকি যেগুলি থাকবে প্রত্যেক উপজেলায় আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থাকবে। এর বাইরে কিছু কিছু খুব বড় বড় উপজেলা বা ইউনিয়ন আছে, অথবা কিছু দুর্গম এলাকা আছে, সেই সব এলাকার জন্য বোধহয় বিশেষভাবে উদ্যোগ নিয়ে আমাদের আরও ফায়ার সার্ভিস স্টেশন করতে হবে, এবং সেটাও আমরা করব। তো এভাবে মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া, এই মানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা, বা কোনো দুর্যোগে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে উদ্ধার করা এবং মানুষের সেবার জন্য আমরা ফায়ার স্টেশনগুলি করে দেব, এবং সেইভাবে আমরা লোকবল নিয়োগ এবং তাদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও আমরা করে দেব, যাতে মানুষের জীবনটা নিরাপত্তা হয়। সেটাই আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটাই আমাদের লক্ষ্য। অর্থাৎ সার্বিকভাবে মানুষের সার্বিক উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের জন্য মানুষের পাশে দাঁড়াতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ব্যাপক কাজ করে যাচ্ছে, এবং 999-এ ফোন করলে যে কোনো ধরনের সহযোগিতা খুব দ্রুত আমাদের পুলিশ বাহিনী জনগণকে দিয়ে থাকে। এবং কিছুদিন আগে হিমশরীতে কতগুলি শিক্ষার্থী 4 জন তারা পথ হারিয়ে ফেলেছিল জঙ্গল কাছ থেকে, যখন এটা আসে তারা আমাদের বিমান বাহিনীকে অনুরোধ করে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে। অর্থাৎ এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ যে কোনো বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা যায়। আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা ঠিক সেইভাবেই উন্নত করে গড়ে তুলব, আর সেই সাথে আমাদের যারা আইন শৃঙ্খলা সংস্থা এবং সকলকেই আমরা চাই যে তারা সেভাবেই কাজ করবে মানুষের সেবা করার জন্য। যাক, আমি আর বেশি সময় নেব না, আমি এটুকু বলতে চাই যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তাছাড়া আমরা আমাদের দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। তো সেই লক্ষ্য সামনে নিয়েই আমি আমাদের তাছাড়া পাসপোর্ট অফিস, কারণ আমরা এখন ডিজিটাল পাসপোর্ট অফিস করে যাচ্ছি, তো ডিজিটাল পাসপোর্ট অফিসগুলি মানুষকে পাসপোর্ট দিতে পারবে। যে 6টা পাসপোর্ট ভবন নতুন হয়েছে, কিন্তু আমরা আরও পাসপোর্ট অফিসগুলি করব, যেখানে যেমন মাদারীপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, শরীয়তপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ এই কয়টা পাসপোর্ট অফিস তৈরি করা হলো, সেগুলো আমি উদ্বোধন করে দিচ্ছি। দামি 6টা আঞ্চলিক পাসপোর্ট অফিস আমাদের 19টি
ফায়ার সার্ভিস স্টেশন এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মহিলা কেন্দ্র কারাগার এবং এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জীবন নিরাপদ হোক, সুস্থ থাকেন সেই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এবার মোনাজাত ভিভিআইপি লাউঞ্জ হজরত শাহজালাল বিমানবন্দর প্রান্ত হতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। الصلاة والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. আপনি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন আপনি সবাইকে মাফ করে জান্নাত নসিব করে দিন মাওলা। বিশেষ করে 1975 সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যগণ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন ইয়া আরহামার রাহিমিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত আপনি দান করে দিন। দেশ ও জাতির জন্য তার সকল অবদানকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। করোনা ভাইরাস সহ সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নতুন ক্রয়কৃত উড়োজাহাজ ধ্রুবতারা এবং 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা কেন্দ্রীয় কারাগার ও একটি এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের দেশ ও জাতির প্রতি শান্তি এবং রহমতের ফয়সালা করে দিন। আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আপনি কল্যাণময় জীবন দান করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين بحق لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সনদগ্রহণ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সনদগ্রহণ অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।